কি দেখাও, আমি দেখতে চাই সে কেমন আছে আর কোথায় আছে। অবশ্যই মায়াপরি। এরপর জাদু আয়নায় দেখা যায় দবির মিয়াকে। বলো আমার রাজপুত্র, দরবেশ বাবা এ কি শাস্তি দিলেন আমাকে? আমি তোমার কথা না শুনে দরবেশ বাবাকে ডেকে ভুল করেছি। এখন আমি কি? সুজন আর রহিমা অনেক কষ্টে দুঃখে দিন কাটাতে থাকে। মা, কিছু রান্না করো না, আমার খুব খিদা লেগেছে। না রে সুজন, কি রান্না করব? ঘরে চাল ডাল কিছু থাকলে তো রান্না করব, ঘরে যে কিছুই নাই রে বাপ। মা, আমি তাহলে যাই, জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি, কাঠ বিক্রি করে না হয় কিছু চাল ডাল নিয়ে আসবো। না সুজন, না, আমি তোকে কাঠ কাটতে আর ওই জঙ্গলে যেতে দেব না। ওই জঙ্গলে গিয়ে তোর বাবা হারিয়ে গিয়েছে, আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। মা, এমন পাগলামি করো না, এখন তো বাবা নেই, আমি ছাড়া এখন কে করবে? কিভাবে সংসার চলবে আমাদের? আমাকেই যেতে হবে কাঠ কাটতে। আমি এখন যাই মা, কাঠ কেটে নিয়ে আসি। এই বলে সুজন জঙ্গলে যায় কাঠ কাটতে। আর ওদিকে মায়াপরীও দবির মিয়াকে খুঁজে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়। আমি কিছুই বুঝে উঠতে পারছি না, দবির মিয়াকে আমি জাদু আয়নায় দেখেও কেন খুঁজে পেলাম না। মায়াপরী, দবির কাঠুরিয়া এমন এক জায়গায় রয়েছে যেখানে শুভ শক্তি প্রবেশ করা সম্ভবই না, তাই আমি তাকে দেখাতে পারছি না। কিন্তু সে এমন কোন জায়গায় থাকতে পারে যেখানে শুভ শক্তি প্রবেশ করতে পারবে না? তা আমি সঠিক বলতে পারছি না মায়াপরী। আর এদিকে রাজবৈদ্য এবং মহারাজ প্রাসাদে ফিরে আসেন। এ কি মহারাজ, এত দেরি হলো যে? দরবেশ বাবার সাথে আপনার দেখা হয়েছে তো? হ্যাঁ মহারানী, দেখা হয়েছে দরবেশ বাবার সাথে। সে অনেক খুশি হয়েছে আমাদের কন্যা সন্তান হবার কথা শুনে। যাক, এবার মনের ভিতরটায় শান্তি লাগছে। কিন্তু মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মহারাজ বিষণ্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকে। মহারাজ, মহারাজ, হ্যাঁ হ্যাঁ রানী, বলো। কি হয়েছে আপনার? কোনো খারাপ কিছু কি ঘটেছে? না রানী, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে তো, তাই অনেক ক্লান্ত লাগছে। যাই, একটু বিশ্রাম নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি বোকার মতো আপনাকে দাঁড় করিয়ে রেখেছি। আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি একটু পর আপনার খাবারের ব্যবস্থা করছি মহারাজ। এরপর মহারাজ সেখান থেকে চলে আসে। মহারাজ, আপনি রানীমাকে সব খুলে বলেছেন? উনি কি বলেছেন? আমি রানীকে সব খুলে বলতে পারিনি। তাকে বললে সে অনেক চিন্তা করত। তাছাড়া আমি চাই এই কথাটা তোমার আর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকুক। তুমি আর আমি ছাড়া এই কথা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে মহারাজ? এই কথা আমি আর আপনি ছাড়া আর অন্য কেউ জানতে পারবে না। কিন্তু মহারাজ, এই কথা ভুলে গেলে চলবে না যে দরবেশ বাবার কাছে আমাদের আবার যেতে হবে। কিছুদিন পর মহারাজ আর রাজবৈদ্য যায় আবারও সেই দরবেশ বাবার কাছে। কিন্তু তখনও দরবেশ বাবাকে ধ্যানরত অবস্থায় দেখতে পায়। দরবেশ বাবাকে ধ্যানরত অবস্থায় দেখে মহারাজ এবং রাজবৈদ্য আবারও ফিরে যায় প্রাসাদে। এরপরও তারা অনেকবার যায় দরবেশ বাবার সাথে দেখা করতে, কিন্তু কোনোবারই তারা দরবেশ বাবার সাথে কথা বলতে সফল হয় না। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। রাজকন্যা কনকলতাও বেশ বড় হয়ে যায়।
আর ওদিকে দবির মিয়ার ছেলে সুজনও অনেক বড় হয়ে যায়। দবির মিয়া না থাকায় সুজনই মা ছেলের সংসারটা চালায়। মা, ও মা, আমি আজকে অনেকটা দূরে কাঠ কাটার কাজ পেয়েছি। সেই গ্রামের জমিদার বাবু কাঠ কাটার জন্য লোক খুঁজতেছিল, আর জমিদারের চেলা সেই কাজটা আমাকে দিয়েছে। অত দূরে যাস না রে বাবা, আমার শরীরটা তেমন ভালো না। তুই বাড়িতে না থাকলে যে আরো খারাপ লাগে। মা, যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজ শেষ করে বাড়িতে ফিরে আসব। আজকে কাজ করে সেই টাকা দিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসতে হবে। মা, দেখো মা, ওষুধ খেলে তোমার শরীরটা ভালো হয়ে যাবে। আচ্ছা বাবা, তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস। আর ওদিকে অনেক দিন কেটে যাওয়ায় মহারাজ সেই দরবেশের কথা প্রায় ভুলেই যায়। রাজ্য, রাজকন্যা আর স্ত্রীকে নিয়ে বেশ সুখেই কাটছিল মহারাজের দিন। রানী, আমাদের রাজকন্যা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সে কি একদণ্ড চুপটি করে বসতে পারে না? আর বলবেন না মহারাজ, সে সব সময় তাকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে। ও এখন কোথায়? তাকে একটু ডাকো। তাকে এখন আপনি ডেকেও পাবেন না। এখন সে তার কক্ষে দাসীদের নিয়ে রূপচর্চায় ব্যস্ত আছে। রাজকন্যা কনকলতা নামটি বড় আশা করে রেখেছিলেন মহারাজ, যে তার কন্যা রূপে গুণে সব কিছুতেই সেরা হবে। রাজকন্যা রূপে রূপবতী থাকলেও গুণের বেলা ছিল অষ্টরম্ভা, এবং তার ভিতরে ছিল শুধুই রূপের অহংকার। তোমাকে না বলেছি, এরকম নোংরা শরীরে ও পোশাকে আমার কক্ষে প্রবেশ করবে না, এতে করে আমার কক্ষটি অপবিত্র হয়ে যায়। আমাকে ক্ষমা করবেন রাজকন্যা, আসলে আমার পোশাক পরিষ্কার পোশাকই ছিল। কাজ করতে গিয়ে একটু ময়লা লেগেছে, আমি এক্ষুনি পরিষ্কার করে নিচ্ছি। চুপ করো তুমি দাসী, তুমি আমার কক্ষ থেকে এক্ষুনি বেরিয়ে যাও। যাও বলছি। এরপরও যদি তুমি বের না হও, তাহলে তোমাকে এই রাজপ্রাসাদ থেকে আমি বের করে দেব। না না রাজকন্যা, আমি এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি। এই কথা বলে দাসী ভয়ে সঙ্গে সঙ্গে রাজকন্যার কক্ষ থেকে বের হয়ে যায়, আর অন্য দাসীটিও ভয়ে কাঁপতে থাকে। কি হলো দাসী, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো যে? না না রাজকন্যা, এমনি আর কি। কি করব আমাকে একটু বলুন। কি করবে? আমার মাথাটা চিবিয়ে খাও। মানে রাজকন্যা, সত্যি খেতে হবে আপনার মাথা? দাসী, ঠিকঠাক যে কাজ করছিলে তাই করো, নয়তো তোমাকেও এই কক্ষ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আর এদিকে সুজন ছিল তার বাবার মতো সৎ এবং দয়ালু মনের মানুষ। সে কারো বিপদ দেখলে এগিয়ে যায়, আর সে যতটুকু রোজগার করে তা নিয়ে তার মা আর সে অনেক সুখে দিন কাটায়। কখনো পরে জিনিস দেখলে লোভ করে না। অনেকক্ষণ যাবৎ কাঠ কাটছি, শরীরটাও বেশ ক্লান্ত লাগছে। এখন একটু জিরিয়ে নেই। সুজন একটু জিরিয়ে নিতে থাকে। ঠিক তখনই উপর থেকে একটা পাখি আহত অবস্থায় নিচে পড়ে যায়, আর পাখিটি যন্ত্রণায় কাতরাতে থাকে। এ কি হয়েছে পাখিটার? পাখিটা এরকম করছে কেন? পাখিটার শরীর থেকে দেখি রক্ত পড়ছে। জঙ্গলের ভেতরে কিছু লোক পাখি শিকার করতে এসেছে। অনেক পাখিকে ধরে নিয়ে যাচ্ছিল তারা। আমার উপরেও আঘাত করেছে, কিন্তু তাও আমি পালিয়ে আসতে পেরেছি। এ কি, তুমি দেখছি কথাও বলতে পারো। আচ্ছা, যাই হোক, আগে তোমাকে সুস্থ করে তুলতে হবে। এই কথা বলে সুজন যায় লতা পাতার খোঁজে। একটু পর লতা পাতা নিয়ে এসে পাখিটির ক্ষতস্থানে লাগিয়ে দেয়।
আর কিছুক্ষণ পর পাখিটি সুস্থ হয়ে ওঠে। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি সুস্থ হয়েছো এটাই অনেক। তো বন্ধুরা, কি হবে এরপর সেটা জানতে চোখ রাখো কনকলতা গল্পের পরবর্তী পর্বে। আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।